আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কেউ কেউ বলছেন যে এইবার তারের মতন সোজা হয়ে যাবে বাংলাদেশ, যেমনটা 1-11 সরকারের সময় হয়েছিল। দেখেন, 1-11 সরকার নিয়ে আমরা সবাই আলোচনা সমালোচনা করি, কিন্তু তখন মনে হয় আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন একটা ঘটনা বলি, তখনকার আর্মির শাসন আর এখনকার আর্মির শাসনে বাংলাদেশের পার্থক্যটা কোথায়। তখন আমার এরকম বড় বড় চুল ছিল, যারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করছেন অনেকেই তখন আমার চিনতেন। আমি চুলে ঝুটি করতাম। আর মানে 2000 কত 7-এর দিকে, যে সরি 8-9-এর দিকে 1-11 সরকার যখন আসলো, হ্যাঁ, তো আমি একটা চশমা ছিল MP3, একটা ওয়ালটন হুন্ডা ছিল। আমি একদিন পালপাড়া ব্রিজ থেকে হুন্ডাটা চালাইয়া চালাইয়া আসতেছি, ভাই মাঝখানে আর্মির গাড়িটা দাঁড়াইলো, মানে আমার সিগন্যাল দিল চুল কাটার জন্য, সোজা আলটিমেটাম দিল। এরপরে লাইসেন্স চেক করলো, নাই, পায়ের মধ্যে আমার ক্যাটস নাই, লুকিং গ্লাস খোলা, সামনে একটা পুকুর ছিল, বললো যে 3টা ডুব দিয়ে আসো। আমি মনে করলাম যে ভাই বহুত কাকুতি মিনতি করছি, কিন্তু 3টা ডুব আমার দেওয়াইলই। শুধুমাত্র আমি না, তখন হয়েছিল কি, বাসের ছাদে যদি কেউ যাত্রী নিত, সামনের ট্যাক্সি বা সিএনজিতে যদি অতিরিক্ত কেউ নিত, এইভাবে কিন্তু শাসন করতে। এক রিক্সাতে 3জন উঠলেও কিন্তু পিটাইতো মানুষ। এক ধরনের আর্মি বা ওই শাসন আমলটার প্রথম দিকে বাহবা দিছিল, কিন্তু আর্মিদের তৎকালীন প্রেক্ষাপটে প্রথম কিন্তু এই মহিউদ্দিন ফখরুল সরকার প্রথম দিকে মানুষের হৃদয় জয় করে ফেলছিল। অবৈধ স্থাপনা, বাজার পাটে যা আছে সব গণহারে ভাঙচুর করলো, একটা সময় ট্র্যাকলেস হয়ে গেল। এইবার আমাদের সেনাবাহিনী কিন্তু মাঠে আছে গত 15 মাস ধরে, কিন্তু কিছু কিছু এলাকায় এরকম ডর ভয় থাকলেও অনেক এলাকায় সেনাবাহিনী যে মাঠে আছে এটার ইফেক্ট আসলে পড়ে না। যদিও সেনাবাহিনী খবর পেলে সাথে সাথে যায়, কিন্তু সেনাবাহিনী মাঠে আছে, ঘটনা ঘটতেছে। এখন এই যখন পরিস্থিতি, তো এই যে জাতীয় নির্বাচন ডক্টর ইউনূস করবেন, তো তিনি কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিতে পারবেন? এখন প্রকাশ্যে মব টপ হয়, একটু কমে আসছে, কিন্তু আটকানো তো যাচ্ছে না, গুলি করে মাইরা ফেলতেছে মানুষ। অনেক কিছুই ঘটতেছে গত 1.5 বছরে। এগুলা কি কমছে নাকি বাড়ছে? এই সরকার আসার পরে কেন হচ্ছে? তার মানে মানুষ কন্ট্রোল না, মানুষ আইনের মধ্যে থাকা লাগে, শাসনের মধ্যে। ছাইরা দিবেন আউলাইব, আর জাতে তো বাঙালি। এখন এই আউলাইন না জাতিরে ঠিক করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে রাতের মিটিং এর পরে, আমার কাছে মনে হয় খুব বেশি কাজে দিবে না, তবে রানিং অবস্থা থেকে ব্যাটার হবে। এখন আবার ব্যাটারও হইতে পারে কখন, যে সেনাবাহিনীর প্রতি এখন কি হার্ড এন্ড রুলস করার জন্য কি কোনো রুলস আছে, যে তোমরা হার্ড পর্যায়ে থাকো মাঠে, নাকি ঢিলাঢালা পর্যায়ে? আমার মনে এখন ঢিলাঢালা পর্যায়ে আছে। হার্ড হইলে সেনাবাহিনীতে একটা পাবলিকের মুখ বের হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। তবে নির্বাচনের আগে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে সেনা, নৌ, বিমান বাহিনী, আপনারা সকালে নিউজটা দেখছেন, যেটা বৈঠক হয়েছিল গতকালকে রাতে, 94,000 সদস্য 3 বাহিনীর আপনার নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনাবাহিনী, 2,500 নৌবাহিনী, 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় একটি কোম্পানি সেনা মোতায়েন থাকবে। আর আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছুই এখানে আমরা আলোচনার মধ্যে আসছে। বাট আমার বক্তব্য হচ্ছে কি, গত 15 মাস সেনাবাহিনী যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশ দেখেন যতটুকু এখনো ঠিকঠাক আছে, অনেক জায়গায় পুলিশের পাত্তা দেয় না, সেনাবাহিনীর মানে হস্তক্ষেপ লাগে। আস্তে আস্তে পুলিশও তাদের অবস্থান শক্ত করছে, অনেক দিকে তারা ক্যাপাবল হয়ে উঠতেছে। একটু সময় লাগবে, একটা রাজনৈতিক সরকার আসলে এটা আরো শক্ত হয়ে যাবে। বাট এই সিচুয়েশনে যদি 94,000 সদস্য মাঠে থাকে আর তাদের হাতে যদি একটা পাওয়ার দেওয়া হয়, আমার ধারণা একদিকে এটা আমার ধারণা মনে হয়, বাট পাওয়ারটা দিতে হবে, পাওয়ার, সুপ্রিম পাওয়ার তাদেরকে দিতে হবে। কারণ আপনি ভাই বন্দুক দিয়ে রাখলেন, কিন্তু ওই যে উপরের অফিসারের কথা ছাড়া গুলি করা যাবে না, তাহলে তো আবার ঝামেলা। আবার গুলি করলো এখন ঝামেলা, যদি কেউ ভোটার বাক্স নিয়ে দৌড় দিতেছে, হ্যাঁ গুলি করলে তো পায়ে করা রুলস আছে। বা এখন যদি না, প্রতিবার আপনি মেশিন দিয়ে রাখছেন, উপর থেকে পাওয়ার ছাড়া করে রাখছেন, তো লাভ হলো কি? বন্দুক দিচ্ছেন, ভিতরে ম্যাগজিন নাই। সেনাবাহিনী এদেরকে নামানোর পরে আছে অলরেডি যারাই আছে, বাট বাকিদেরকে সুপ্রিম পাওয়ার দিতে হবে। তাহলে আশা করি 94,000 সেনা সদস্য দলমত নির্বিশেষে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কাজ করে সম্ভব। পুলিশ তো আছেই, এর পাশাপাশি র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে, আরো কিন্তু ফোর্স আছে। তবে এগুলো হচ্ছে মূল যে থাকে না, যে মূল পাওয়ার বেস ক্যাম্প যেটা, এটা হচ্ছে এটা। তো আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে দেশের মানুষ সোজা হয়ে যাবে, নির্বাচনও ভালো হবে। বাট রাইট নাও যেভাবে সেনাবাহিনী ভূমিকা পালন করছে কম বেশি সন্তোষজনক, কিন্তু নির্বাচনমুখী ইস্যুতে সন্তোষজনক না। পরিবর্তন আসছে,
গত 15 মাস যাবত আমরা একটি অপরিবর্তিত সরকার, একটি অনির্বাচিত সরকারের অধীনে শোষিত হচ্ছি। বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। অনেকে ভাবছেন, সাধারণ মানুষও বলাবলি করছেন যে কোনো পরিবর্তন হয় না কেন। আমি অসংখ্য কন্টেন্টে বলেছি যে আমরা সাম্রাজ্যবাদীদের খপ্পরে পড়ে গেছি। সাম্রাজ্যবাদীদের সিগন্যাল ছাড়া এখানে খুব সহসা পরিবর্তন হবে না। আমাদের অভ্যন্তরীণ রাজনীতি এখানে পরিবর্তন করতে পারবে না, আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পরিবর্তন করতে পারবে না, যদি না সাম্রাজ্যবাদীদের সিগন্যাল না আসে। কিন্তু সাম্প্রতিক নানা রকম ঘটনা প্রবাহে মনে হচ্ছে যেন পরিবর্তনের একটা হাওয়া লাগছে, হাওয়া উঠছে, বাতাসের শনশন শব্দ শোনা যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কুয়ালালামপুরে একটি 10 বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রতিরক্ষার মধ্যে ভারতের প্রতিরক্ষা যুক্ত আছে। ভারতের জন্য কোনো ভূমি যদি প্রতিরক্ষার জন্য থ্রেট হয়, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা চীন হতে পারে, সেটা নেপাল হতে পারে, সেটা ভুটান হতে পারে, ভারত সীমান্তবর্তী যে কোনো দেশ যদি ভারতের জন্য নিরাপত্তার থ্রেট হয়, সেই প্রতিরক্ষাও সুনিশ্চিত করেই ভারত এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। এবং একই সাথে গত শুক্রবারে আরেকটি ঘটনা ঘটেছে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড শুক্রবার মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বলেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকার শাসন পরিবর্তন বা জাতি গঠনের পূর্ব কৌশল শেষ হয়ে গেছে। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছেন যে বাইডেন প্রশাসনের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে রেজিম চেঞ্জের এই ধারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে এটিকে শেষ করে দেওয়া হয়েছে। বাহরাইনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ কর্তৃক আয়োজিত বার্ষিক নিরাপত্তা শীর্ষ সম্মেলন মানামা সংলাপের আগে তুলসী গ্যাবার্ডের মন্তব্য, এই বছরের শুরুতে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের দেওয়া মন্তব্যের উপর জোর দেওয়া হয়। তুলসী গ্যাবার্ড আরো বলেন, ট্রিলিয়ন ডলার খরচ, অসংখ্য মানুষের মৃত্যু, বিনিময়ে বন্ধুর যে শত্রুর সংখ্যা বৃদ্ধি এবং আইসিসির মতো ইসলামী সন্ত্রাসবাদের উত্থান এবং অনেক ক্ষেত্রে আরো বেশি অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি, সেই বিদেশ নীতির যুগ শেষ হয়ে গেছে। এই দুটো ঘটনাকে কি আমরা সাম্রাজ্যবাদীদের কর্তৃক একটা বিশেষ সিগন্যাল হিসেবে দেখতে পারি কিনা? ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য এবং আরো কিছু আলামত সুস্পষ্ট হয়ে উঠছে। মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে সরে গেলেও মার্কিন সাম্রাজ্যবাদের নাম ভাঙ্গিয়ে কিছু কর্মকাণ্ড এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে। বিশেষ করে পাক উপস্থিতি, পাক পরিকল্পনা, পাক হস্তক্ষেপ আমাদের অন্ততপক্ষে বাংলাদেশে জারি আছে। সেগুলোর বিরুদ্ধে ভারতও কিন্তু অ্যালার্ট এবং ভারত সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা নেবারও প্রস্তুতি রাখছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে চীন এবং বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া চালাবে ভারত। এজন্য দেশটি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য নোটাম জারি করেছে এবং এটি বলা যায় যে ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আগামী 6 নভেম্বর থেকে ভারতের উত্তর পূর্ব সীমান্ত জুড়ে এই মহড়া চালাবে ভারতীয় বিমান বাহিনী। নোটাম জারির কারণে ওই সময় অন্য কোনো যাত্রীবাহী বা বাণিজ্যিক বিমান ভারতীয় আকাশের ওই পথ দিয়ে উঠতে পারবে না। বিশেষজ্ঞদের মতে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং একই সাথে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এত বড় মহড়ায় ইঙ্গিত স্পষ্ট যে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের পথ বন্ধ করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আর্ট ওয়ার্ক বা শিল্পকর্ম উপহার দেন। তাতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে ম্যাপ আঁকা হয়েছে বলে দাবি করা হয়। বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভালো চোখে দেখছে না ভারত।
বাংলাদেশ নেতৃত্বের সাথে গত কয়েকদিন ধরে পাকিস্তানের সখ্যতা বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খানিক আগে বললাম যে মার্কিন সাম্রাজ্যবাদ তারা গুটিয়ে চলে যাবার পথে, কিন্তু শেষ পর্যন্ত তারা চলে গেলেও তাদের নাম ভাঙিয়ে খাওয়ার একটা প্রবণতা থাকবে এবং সেই কাজটি পাকিস্তান শেষ পর্যন্ত এখানে করবার চেষ্টা করবে এবং সেই প্রচেষ্টা অব্যাহত আছে। সেই প্রচেষ্টা থেকে পাকিস্তানের কর্মকাণ্ডকে দমন করতে ভারত নানা পদক্ষেপ, নানা প্রস্তুতি নিয়ে রেডি আছে। এই যে নোটম জারি করলো, এটিও ভারতের পূর্ব সীমান্তের ইতিহাসে এটিও একটি নজিরবিহীন ঘটনা। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আকাশপথে নিরাপত্তা ও মহারানার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। আমরা কদিন আগে শুনেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করেছিলেন। তিন বাহিনী প্রধান ছিলেন, সর্বাধিনায়ক ছিলেন সশস্ত্র বাহিনীর, এবং বিমান চলাচল যে মন্ত্রী, এভিয়েশন মিনিস্টার, সেই মিনিস্টারও ছিলেন সেই বৈঠকে। সেটারই কি ফল আজকে নোটাম জারি করা? এই যে নোটাম জারি করা হয়েছে, এই বিজ্ঞপ্তিটি উত্তর পূর্বাঞ্চলের চীন, মায়ানমার এবং বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকায় প্রযোজ্য। ভারতীয় বিমান সেনার এই মহড়ার প্রধান উদ্দেশ্য হতে পারে সামরিক প্রস্তুতি যাচাই এবং আকাশ সীমার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোর করা। এই মহড়ার কারণে ভারতের বিমান বাহিনী আকাশপথে সামরিক ফ্লাইট পরিচালনা করতে পারে। যদিও এই মহড়ার নির্দিষ্ট করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে এটি ভারতের সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সবকিছু মিলিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে লেজ গুটিয়ে চলে যাবার সময় হয়ে গেছে। বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি অস্থির। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি দেখেন যে বর্তমান ইউনূস সরকারের বিরোধী সবার, বিশেষ করে জুলাই জাতীয় সনদ নিয়ে একদম বিরোধিতায় নেমে গেছে। আরেকদিকে বাংলাদেশে সাম্রাজ্যবাদের কারণে নানা রকম নড়াচড়া। আপনারা খেয়াল করলেন যে গতকাল তিন বাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এটি কি শুধুই সাক্ষাৎ, এবং সেটি হঠাৎ করে আকস্মিক সাক্ষাৎ, এবং এই সাক্ষাতে যেসব ব্যাখ্যা করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেই ব্যাখ্যাগুলো আসলে সঠিক নয়। অন্যদিকে আগামী 4 তারিখ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ফুলকোট সভা ডেকেছেন। ফুলকোট সভা এটি হতে পারে, বিচার বিভাগের সর্বোচ্চ আদালতে ফুলকোট সভা হতে পারে। প্রধান বিচারপতি দায়িত্ব নেবার পরে একবার ডেকেছিলেন, আবার দ্বিতীয়বার ডাকলেন। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এই মুহূর্তে জোরালোভাবে আছে উচ্চ আদালতে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা একটা 111 টাইপের সরকার বা সেই রকম কিছু একটা আসে কিনা। কারণ বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এটা সারা বিশ্বের দাবি, সবার দাবি। মার্কিন সাম্রাজ্যবাদও এখন দাবি করছে আসলে যে সবার অংশগ্রহণে নির্বাচন, এবং সবার অংশগ্রহণ নির্বাচন বলতে এখানে অন্য সবাই তো আছে, আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে। সেই আওয়ামী লীগও যাতে নির্বাচন করতে পারে সেই রকম একটা পরিস্থিতি ক্রিয়েট করারই কিন্তু সার্বিক অবস্থা দেখা যাচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে। অভ্যন্তরীণ ক্ষেত্রে যাই করুন না কেন কিচ্ছু হবে না যদি আপনি আন্তর্জাতিক সিগন্যাল না পান। আন্তর্জাতিক সিগন্যালগুলো ইতিমধ্যে সুস্পষ্ট হয়ে উঠেছে। প্রতিরক্ষা চুক্তি, তুলসী গ্যাবার্ডের রেজিম চেঞ্জ সংক্রান্ত বক্তব্য এবং ভারতের নোটাম সামরিক মহড়া, আকাশপথে সামরিক মহড়া জারি, এগুলো এক একটা থ্রেড বললেও যদি বলেন তাহলেও ভুল হবে না, থ্রেডও বলতে পারেন। এটা এক প্রকার সিগন্যাল দেওয়া এসব। কাজে বাংলাদেশের পরিবর্তন আসছে, পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তনের আলামত গুলা সুস্পষ্ট। ইউনূস সরকারের চেঞ্জ আসছে খুব শীঘ্রই, হয়তো এই নভেম্বরেই সেটি হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় যে কি হচ্ছে। আমরা এগুলো বলি কিন্তু অনেকে এগুলো শুনতে শুনতে ভাই এখানে অনেক হিসাব আছে। এখনো বলছি যে নভেম্বরে পরিবর্তন হবে, কিন্তু কোথাকার নাট বল্টু কোথায় গিয়ে লাগিয়ে দেয় হঠাৎ করে কেউ বলতে পারে না, পরিবর্তন নাও হতে পারে।
কিন্তু এই মুহূর্তে কিছু পরিবর্তন আলামত সুস্পষ্ট। অনেক সময় আলামত দেখে বুঝে নিতে হয়, আকাশে মেঘ দেখলে, আকাশের অবস্থা দেখলে বুঝে নিতে হয় যে আজকে বৃষ্টি হবে নাকি রৌদ্রোজ্জ্বল দিন হবে। এই মুহূর্তে যে অবস্থাটি দাঁড়িয়েছে সার্বিকভাবে বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতি, তাতে পরিবর্তন আসন্ন, পরিবর্তন আসছে।